আজকে পড়ব হলো বোর পরমাণু মডেলটা। ঠিক আছে, আজকে বোর পরমাণু মডেলটা পড়ব। আমি যদি রাদারফোর্ড পরমাণু মডেলটা একটু রিভিউ করি তোমাদের মাঝে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলটা খুব সুন্দরভাবে খেয়াল করো, তাহলেই আশা করি হয়ে যাবে। এখানে তোমার আলাদাভাবে যে এখানে এক্সট্রা পড়ে বুঝতে হবে বিষয়টা এমন না, তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করলেই হবে। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল আমাদেরকে কি বলে, রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দেয়? রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে প্রদান করে। এবং রাদারফোর্ড পরমাণু মডেল কি মেইনলি আমাদের বলে, রাদারফোর্ড পরমাণু মডেল কয়েকটা কথা আমাদের উনি এক্সপ্লেইন করে, মানে কয়েকটা বিষয় উনি আমাদের সামনে স্পষ্ট করে। ওয়েট, কি হলো? একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। আচ্ছা, দেখো, আমাদের রাদারফোর্ড সাহেব উনি ফার্স্টে আমাদের সামনে কি কি তুলে ধরে। উনি বলেন, মনে করো যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মাঝে, সরি নিউক্লিয়াস না, পরমাণু মনে করো, এটা একটা পরমাণু। আচ্ছা, মনে করো যে এটা একটা পরমাণু, হ্যাঁ। তো এই পরমাণুর মাঝে উনি মাঝখানে বলেন, মাঝখানে একটা কিছু একটা আছে, মাঝখানে কিছু একটা আছে, উনি এটা বলেন। ঠিক আছে, মাঝখানে কিছু একটা আছে। এই যে কিছু একটা আছে, এই কিছু একটার নাম উনি কি দেন জানো? উনি দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে বলো, নিউক্লিয়াসের আবিষ্কারক কে? নিউক্লিয়াসের আবিষ্কারক হলো রাদারফোর্ড। এতটুকু আশা করি বোঝা গেছে যে উনি, রাদারফোর্ড সাহেব, পরমাণুর কেন্দ্র, যেটাকে আমরা বলি কেন্দ্রিকা, কারণ এটা কি কেন্দ্রে আছে। তাহলে নিউক্লিয়াসের অপর নাম কি? কেন্দ্রিকা, তাই না? নিউক্লিয়াসের অপর নাম কি? কেন্দ্রিকা। তাহলে পরমাণুর মাঝখানে বা কেন্দ্রে যেটা থাকে, কিছু একটা থাকে, উনি বলছে কিছু একটা থাকে। এবং ওই কিছু একটা বলছে উনি পজিটিভ চার্জ বিশিষ্ট। ওই কিছু একটার ভিতরে কী থাকে? ওই কিছু একটার ভিতরে উনি বলছে যে প্রোটন প্লাস নিউট্রন থাকে। এখানে নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে। তাহলে ফার্স্ট অফ অল রাদারফোর্ড সাহেব কেন্দ্রিকা বা নিউক্লিয়াস আবিষ্কার করেন। এরপরে বলেন, এই নিউক্লিয়াসের ভিতরে পরমাণুর প্রোটন এবং নিউট্রন থাকে। আমরা জানি মৌলিক কণিকা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। ওকে, এদের মধ্যে প্রোটন এবং নিউট্রনটা পরমাণুর কেন্দ্রস্থলে বা কেন্দ্রিকা বা নিউক্লিয়াসে থাকে, এবং ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এখানে একাধিক কক্ষপথও থাকতে পারে, আমি একটা কক্ষপথ দেখাইছি মাত্র, এখানে আরও সেমভাবে এখানে একাধিক কক্ষপথ থাকবে। ওকে, কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। তো এই দুই তিনটা কথা উনি বলেন, উনি কিন্তু খুব বেশি বলেন নাই। এরপরে উনি এই যে মডেল, এই মডেলটা দেখো, এটা মাঝখানে নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াসকে তুমি যদি সূর্যের সাথে চিন্তা ভাবনা করো, নিউক্লিয়াসকে সূর্যের সাথে যদি তুমি চিন্তা ভাবনা করো, মনে করো এটা সূর্য। সূর্যকে কেন্দ্র করে আমরা জানি বিভিন্ন গ্রহ থাকে, উপগ্রহ, শনি, তারপর তোমার সরি এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এবার বিভিন্ন উপগ্রহ ঘূর্ণায়মান থাকে না? উনি এটাকে সৌর মডেলের সাথে তুলনা করছে। উনি বলছে যে এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার একটা সূর্যের মতো, আর এখানে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে এগুলো এক একটা গ্রহের মতো। উনি এভাবে এটা তুলনা করছে।
তো এই জন্য এই রাদারফোর্ড পরমাণু মডেলকে আমরা বলি, অপর নাম হচ্ছে কি সৌর মডেল। এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে তোমার সৌর মডেল। এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে সৌর মডেল। এতটুকুনি বলছে। ওকে, আশা করি এতটুকু বোঝা গেছে। এখন এখানের মাঝে কিছু সীমাবদ্ধতাও আছে। ওনার সব কথা ঠিক ছিল না, ওনার সব কথা ঠিক ছিল না। ফার্স্ট অফ অল উনি কক্ষপথের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এটা উনি বলেন নাই। কক্ষপথ আকার আকৃতি মানে হলো উনি বলছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, বা সরি বৃত্তাকার বলা নেই, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। কিন্তু এই কক্ষপথটা কেমন, এই কক্ষপথটা কি বৃত্তাকার, এই কক্ষপথটা কি উপবৃত্তাকার, এই কক্ষপথটা কেমন, এটার আকার এবং আকৃতি এর কোনো ধারণাই উনি দেন নাই। ঠিক আছে, আকার এবং আকৃতি এর কোনো ধারণাই উনি দেন নাই, তার মানে এটা একটা তার সীমাবদ্ধতা ছিল। এরপরে উনি এই যে এখানে তোমার নিউক্লিয়াসকে তুলনা করছে কিসের সাথে? সূর্যের সাথে। আমরা জানি সূর্য হলো তোমার নিউট্রাল, মানে এটা পজিটিভও না, এটা নেগেটিভও না। বাট নিউক্লিয়াস চিন্তা করো তো, নিউক্লিয়াসের ভিতর প্রোটন যে আছে, প্রোটন তো পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রন তো নিউট্রাল, এটা নিয়ে বাবার চিন্তা নেই। বাট প্রোটন তো পজিটিভ, আলটিমেটলি নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। সো তুমি একটা পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তুর সাথে একটা নিউট্রাল বস্তুর মিল মানে সামঞ্জস্য খুঁজে পেয়েছ, দিস ইজ নট অ্যাবসলিউটলি রাইট। এক্ষেত্রে আসলে তুলনাটা ঠিক হয় নাই। এবং উনি ইলেকট্রনের সাথে তুলনা করছে গ্রহের, গ্রহগুলোও সেম সামগ্রিকভাবে তোমার চার্জবিহীন, বাট ইলেকট্রন তো নেগেটিভ চার্জ বিশিষ্ট। আলটিমেটলি তুলনাটা ঠিক হয় নাই। তাহলে সৌর মডেলের সাথে যে তুলনা করছে, এই তুলনাটা আসলে ঠিক হয় নাই। ওকে, এরপরে আমাদের ম্যাক্স প্লাঙ্ক তার তাড়িত চুম্বক তরঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে এটা বলেন যে এভাবে যদি তোমার কক্ষপথে একটা ইলেকট্রন এভাবে ঘুরতে থাকে, তার আবর্তন চক্র আস্তে আস্তে ছোটো হতে থাকবে, আবর্তন চক্র আস্তে আস্তে ছোটো হতে 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 আলটিমেটলি এটা এক সময় গিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। এভাবে যদি একটা ইলেকট্রন এভাবে যদি বিভিন্ন কক্ষপথে এভাবে, মানে এটা উনি যেভাবে বলছে এভাবে যদি ঘুরতে থাকে, এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের তথ্য মতে। ম্যাক্স প্লাঙ্ক এই কথাটা বলে যে এভাবে যদি একটা ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে এটা আবর্তন চক্র। দেখো এটা আগে অনেক বড় ছিল, আস্তে আস্তে ছোটো হচ্ছে ছোটো হচ্ছে ছোটো হচ্ছে, একদম মাঝখানে গিয়ে ভিতরে ঢুকে গেছে নিউক্লিয়াসের ভিতরে। যদি এমনটা হয়, নিউক্লিয়াসের তো অস্তিত্বই থাকে না, নিউক্লিয়াস অস্থায়ী অবস্থা প্রাপ্ত হয়। সো ওনার মতে বা রাদারফোর্ডের মতে এইভাবে যে অনুজ্জ বা এটা কথা অসম্পূর্ণ কথা, এটা যে বিভিন্ন কক্ষপথে ঘুরে, এটার কোনো সঠিক পরিমাণ ব্যাখ্যা আমরা পাই না। তো এটাও ওনার একটা সীমাবদ্ধতা ছিল। এখন আমরা এগুলা দেখে বোর পরমাণু মডেল পড়ব, বোর পরমাণু মডেলটার মধ্যে দেখব কিভাবে এই সীমাবদ্ধতাগুলো আমাদের দূর হয়েছে। সো এখন আমরা যদি বই একটু দেখি, দেখো উনি ফার্স্টে পরমাণুর আবিষ্কার করেন, পরমাণুর একটা কী আছে, কেন্দ্র আছে, ওই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? বিজ্ঞানী বোর সাহেব, সরি রাদারফোর্ড সাহেব, বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব। ওই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। এরপরে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস কেমন? নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, নিউক্লিয়াসের জায়গাটা খুবই ছোট, ঠিক আছে, এবং এটা সৌরজগতের সাথে তুলনা করছে, এটা তো বুঝছি। এরপরে এর ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের সাথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন একটা আকর্ষণ বল কাজ করে, এটাকে আমরা কেন্দ্রমুখী আকর্ষণ বল বলি। এখানে যে ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, এখানে যে প্রোটন আছে, প্রোটনের জন্য নিউক্লিয়াসটা পজিটিভ, পজিটিভে নেগেটিভ একটা আকর্ষণ বল কাজ করে, যাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। পজিটিভে নেগেটিভ একটা আকর্ষণ বল কাজ করে, যাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। তো এই যে এখানে কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করে এবং এই কেন্দ্রমুখী বলের কার, আচ্ছা এটা তো বুঝছি। এরপর সীমাবদ্ধতা কি, যে উনি আকার এবং আকৃতির কোনো সম্বন্ধে ব্যাখ্যা দেন নাই, এটা সৌরজগতের সাথে তুলনা করাটা ঠিক হয়নি। এরপরে হচ্ছে উনি একাধিক পরমাণু কীভাবে, একাধিক ইলেকট্রন কীভাবে ঘুরবে এটা ব্যাখ্যা দিতে পারেনি। আর পরে ম্যাক্সওয়েল তো একটা থিওরি আছেই, এভাবে যদি ঘুরতে থাকে আলটিমেটলি নিউক্লিয়াসে পতিত হবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের একটা অস্থায়ী অবস্থা প্রাপ্তি বোঝায় পরমাণুর। এরপরে এই যে কয়েকটা ত্রুটি যেগুলো আমরা এখন পড়ছি, এই ত্রুটিগুলোকে মানে সংশোধন করে, এই ত্রুটিগুলোকে সংশোধন করে আস্তে আস্তে আমাদের বোর সাহেব বোর পরমাণু মডেলটা দেয়। এই বোর সাহেব মূলত রাদারফোর্ডের ল্যাবরেটরিতে উনি কাজ করতো সহকারী হিসেবে। পরবর্তীতে উনি নিজেও গবেষণা করে, আলটিমেটলি গবেষণা করে ঠিক 2 বছর পরে 1911 সালে রাদারফোর্ড সাহেব তোমার এই থিওরিগুলো দিয়েছেন। 1913 সালে ঠিক 2 বছর পরে বোর পরমাণু মডেল প্রস্তাব করেন, ঠিক আছে।
তো বোর পরমাণু মডেল আমাদের কী কী দেয়? বোর পরমাণু মডেল খুব ভালো মতো খেয়াল করবা, আল্লাহর ওয়াসাটা খুব ভালো মতো করে খেয়াল করবা। বোর পরমাণু মডেল মোটামুটি তোমার লাগবে না এমন জায়গা খুব কম আছে। তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, এইচএসসির পরে মেডিকেলেও আসবে বোর পরমাণু মডেল থেকে কোয়েশ্চেন। ইঞ্জিনিয়ারিংয়ে দিবে, ইঞ্জিনিয়ারিংয়েও আসে। ভার্সিটি দিবে, ভার্সিটিতেও আসবে। এসএসসিতেও আসবে, এইচএসসিতেও আসবে। ঠিক আছে, একদম সব জায়গায়। সো ভালো মতো করে খেয়াল করো। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল তাহলে কত সালে? 1913 সালে। বোর পরমাণু মডেল হচ্ছে তোমার 1913 খ্রিস্টাব্দে এটা দেওয়া হয়, 1913 খ্রিস্টাব্দে। দেখো বোর পরমাণু মডেল ফার্স্টেই যে কথাটা বলে সেটা হচ্ছে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। আমাদের রাদারফোর্ড সাহেব যেটা বলছে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, কক্ষপথটা কেমন, আকার কেমন, আকৃতি কেমন, উনি যে ধারণা দেন নাই এটা ছিল তার একটা সীমাবদ্ধতা। উনি এসে এটা ক্লিয়ার করেন যে ইচ্ছা মতোই তারা যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তার একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের মানে আকারটাকে উনি আইডেন্টিফাই করছে, বৃত্তাকার মানে উনি আকৃতিটাকে উনি আইডেন্টিফাই করছে। তাহলে এই ক্ষেত্রে দুটা যে সীমাবদ্ধতা ছিল এটা আসলে দূর হয়েছে, যে উনি ব্যাসার্ধের ধারণাও দিছে, কেমন হবে এটা বৃত্তাকার হবে, বৃত্তাকার যে হবে এটা ধারণাও দিছে। তাহলে বোর পরমাণু কিন্তু এটা আমাদের ক্লিয়ার করে যে তাহলে এই নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। প্রত্যেকটা শব্দ ভালো মতো করে পড়ে ফেলবা। যে কক্ষপথগুলোকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ। তাহলে দেখো এই যে মনে করো যে এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তারপর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এই যে এভাবে উনি নামকরণ করে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। ঠিক আছে, এগুলার এক একটার নাম কি? এগুলো কি নামে ডাকা হয়? শক্তি স্তর। যে বললাম এগুলো কি এক একটা শক্তি স্তর বা এক একটা শ্যাল, এটাকে কি বলা হয়? এক একটা শ্যাল কিংবা বা অরবিট বলতে পারো, বা অরবিট বা স্থির কক্ষপথ বলতে পারো। ঠিক আছে, এটা অরবিট বা স্থির কক্ষপথ বলতে পারো। তাহলে এগুলো আমরা এভাবে দেখি 1 2 3 নামে এভাবে অবহিত করি। তো এটাকে আমরা ছোটো হাতের এন দিয়ে প্রকাশ করি। ছোটো হাতের এন ইজিক্যাল টু কী বোঝায়? প্রথম কক্ষপথ। ছোটো হাতের এন ইজিক্যাল টু 2 হলে দ্বিতীয় কক্ষপথ। ছোটো হাতের এন ইজিক্যাল টু 3 হলে তৃতীয় কক্ষপথ। ছোটো হাতের এন ইজিক্যাল টু 4 হলে চতুর্থ কক্ষপথ। ঠিক আছে, এভাবে আমরা বোঝাই যে এন এর মান দ্বারা এন ইজিক্যাল টু 1 2 3, এবং 1 হলে প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, 3 হলে তৃতীয় কক্ষপথ। ঠিক আছে, তাছাড়াও তাছাড়াও আমরা এগুলাকে কে এল এম এন দ্বারাও প্রকাশ করি। কি দ্বারা? কে এল এম এন। তাহলে দেখো কে মানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এল মানে হলো 2 নম্বর শক্তি স্তর, এম মানে হলো 3 নম্বর শক্তি স্তর, এন মানে হলো 4 নম্বর শক্তি স্তর। মানে তোমাকে যদি বলা হয় কে শক্তি স্তর, তাহলে মানে এক্স্যাক্টলি নাম দিয়ে দিছে আর কি, একদম এক্স্যাক্টলি নাম ধরে ধরে রাখতেছে। কে শক্তি স্তর মানে তোমাকে বুঝতে হবে যে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে কে শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর মানে এল শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর মানে এম শক্তি স্তর। এর উপর শক্তি স্তর রাখলে এটা শক্তি স্তর। কে এল এম এন ও, ও মানে হচ্ছে 5 নম্বর শক্তি স্তরটা। তাহলে সিরিয়ালি গেছে, কে থেকে শুরু করবা, কে এল এম এন এম এন ওপি, এভাবে করে আমাদের 1 2 3 4, এভাবে আমরা 4টাই পড়ি মূলত। তাহলে কে এল এম এন নাম দ্বারাও এদেরকে তুমি ডাকতে পারবা। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার এক একটা শক্তি স্তর বা অরবিট। ঠিক আছে, তাহলে n ইজ ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি। অন্যভাবে বলা যায় n ইজ ইকুয়াল টু 1 হলে কে প্রধান শক্তি স্তর। তাহলে দেখো n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য কে, তারপর দেখো এল এর জন্য 2, এম এর জন্য 3, এন এর জন্য 4। সহজ হয়ে গেছে না? তাহলে n এর জন্য হলে 2 হলে এল শক্তি স্তর, 3 হলে এম শক্তি স্তর, এন হলে 4 হলে এন শক্তি স্তর। দ্যাটস ইট। তাহলে দেখো আমাদের প্রথম যে উনি ধারণা দেন সেটা হলো কক্ষপথের ধারণা। আমাদের বোর পরমাণু সাহেবের জন্য আমরা টোটাল 3টা পয়েন্ট পড়বো। 3টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে কি? কক্ষপথের ধারণা। তোমরা চাইলে এখানে এটা ছোট্ট করে বোল্ড করে লিখে রাখতে পারো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ফার্স্টের ধারণা কি? কক্ষপথের ধারণা দেন উনি, কক্ষপথের ধারণা। এবং উনি এগুলাকে নাম দেন, এগুলাকে বিভিন্ন নাম দেন, এবং এগুলাকে উনি বলেন যে প্রধান শক্তি স্তর এক একটা, বা উনি এগুলোকে সেল বলা হয়, শেল বা অরবিট নামে ডাকেন, বা স্থির কক্ষপথ নামে ডাকেন। তাহলে এগুলাকে উনি এভাবে নাম ধরে ধরে ডাকে, এবং এগুলাকে উনি কে এল এম এন এই শক্তি স্তর নামেও ডাকার জন্য আমাদেরকে এভাবে করে করে দিয়েছে যে কে এল এম এন শক্তি স্তর নামে এদেরকে ডাকা যাবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা, এই বিষয়টা বুঝতে তোমাদের একটু
একটু অসুবিধা হবে, কারণ এটা পুরোপুরি এইচএসসির টপিক, এটা আগে ছিল না, বাট এখন তোমাদের অ্যাড করে দিছে। তারপর আমি একটু বলি, তোমরা না বুঝলেও হতাশ হওয়ার কিছু নাই, আর কিছুদিন পরে গিয়ে বুঝবে, ঠিক আছে? আমরা ফিজিক্সের কয়েকটা অধ্যায় শেষ করব, ফিজিক্সের কয়েকটা অধ্যায় শেষ করলে তারপর এগুলো আস্তে আস্তে বুঝবা। তো আপাতত তোমাদের জন্য পুরোপুরি হয়তো নতুন হবে। দেখো, বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বর তো জানো, বর হচ্ছে তোমার মাস অফ ইনার্শিয়া, আমরা জড়তার পরিমাপ বলি ভর। বর 75 কেজি, 60 কেজি, 50 কেজির চাউলের বস্তা, এটাই হচ্ছে ভর। আর ব্যাগ মানে কি? ব্যাগ মানে হলো তোমার সময়ের সাথে তোমার দূরত্ব পরিবর্তন বা তোমার স্মরণের পরিবর্তনের হার। ব্যাগ মানে হলো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। আমরা ফিজিক্স অধ্যায় শুরু করলে তখন এগুলো খুব সুন্দর মতো ক্লিয়ার হবে, এই জন্য বলতেছি এটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এটা চাইলেও তুমি পুরোপুরি বুঝতে পারবে না, সো আমি তারপরেই বলে দিচ্ছি যে ভরবেগ মানে হলো ভর এবং ব্যাগের গুণফল। ভরবেগ মানে কি? ভরবেগ মানে হলো ভর এবং ব্যাগের গুণফল। মনে করো আমি বলতেছি, এটা হচ্ছে মনে করো যে ফারজানের ভর হচ্ছে 75 কেজি, ফারজানের ভর হলো 75 কেজি, এবং ওর মনে করো যে 2 ms ইনভার্স 1 ব্যাগে সে হাঁটতেছে। 2 ms ইনভার্স 1 ব্যাগে সে হাঁটতেছে। আমি যদি বলি ফারজানের ভর ব্যাগ কত বের করো, ইউর অ্যান্সার উইল বি 75 × 2। ভরবেগ মানে হলো ভর এবং ব্যাগের গুণফল, তাহলে 75 × 2 150। এই 150 কেজি ms−1, 150 কেজি ms−1টাই হচ্ছে আমাদের ফারজানের ভরবেগ, ঠিক আছে? তাহলে ভরবেগ মানে কি? ভরবেগ মানে হলো ভর এবং ব্যাগের গুণফল। কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ বিষয়টা আরও কমপ্লেক্স, এটা তোমাদেরকে এসএসসিতে পড়ানোই হবে না, এটা পড়ানোই হবে এইচএসসিতে গেলে, ঠিক আছে? কৌণিক ভরবেগ বিষয়টা বুঝতে হলে তোমাকে কৌণিক গতি সম্পর্কে জানতে হবে। কৌণিক গতি নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এইচএসসিতে পড়ানো হয়। এখন আমি যদি বলি ফ্যান দেখো না, ফ্যান মাথার উপরে ফ্যান ঘুরতেছে, লাঠিম দেখো না, লাঠিম ঘুরতেছে। এখন আমি তো এটা ফারজানের জন্য উদাহরণটা দিয়েছি, এখন মনে করো যে বললাম এই ফারজান এখানে দাঁড়ায় আছে 75 কেজি ভরের, এবং সে 2 ms ইনভার্স বেগে যাচ্ছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সে যাচ্ছে। এটা হচ্ছে আমরা ফারজানের ভরবেগটা বের করলাম। এখন আমি যদি বিষয়টা এমন বলি, ফারজান হচ্ছে এটা একটা গোল্লা, মাঠের মধ্যে এটা একটা গোল্লা, হ্যাঁ, মাঠের মধ্যে এটা একটা গোল্লা। এখন ফারজান এখানে আছে, ফারজানের বড় হচ্ছে 75 কেজি। এখন ফারজান হচ্ছে 2 ms ইনভার্সে এই গোল্লা বরাবর হাঁটতে শুরু করলাম, মানে এই বৃত্তাকার বরাবর সে হাঁটতেছে, একদম সেই বৃত্তাকার বরাবর হাঁটতেছে। তার গতিটা কেমন? তার গতিটা কিন্তু বৃত্তাকার গতি। তার গতিটা কেমন? তার গতিটা বৃত্তাকার গতি। এই বৃত্তাকার গতির মাঝে যে ভরবেগ, ওটাকে স্পেসিফিক্যালি আমরা বলবো কৌণিক ভরবেগ। আমরা যে মাথার উপরে ফ্যান দেখি না, ফ্যানের মাঝে কৌণিক ভরবেগ পাই। লাঠিম ঘুরে না, লাঠিমের মধ্যে কৌণিক ভরবেগ পাই। যে কোনো ঘূর্ণন গতির ক্ষেত্রে তুমি কৌণিক ভরবেগ পাবা, ঠিক আছে? এগুলো আমরা এইচএসসিতে গেলে পড়ি মূলত বিস্তারিত, আপাতত এখানে খুব আহামরি কিছু বোঝার নাই। তাহলে দেখো, ভরবেগ, ভরের বা ইংলিশ হচ্ছে এম, মাস, এগুলো আমরা ফিজিক্সে পড়বো। ভরের ইংলিশ কি? মাস। এই মাসের প্রথম শব্দ এম, মাসের প্রথম শব্দ কি? এম, মাসের প্রথম শব্দ হচ্ছে এম। আর ব্যাগের তোমার ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি। ব্যাগের ইংলিশ কি? ব্যাগের ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি। ব্যাগের ইংলিশ হচ্ছে তোমার ভ্যালোসিটি। ব্যাগের ইংলিশ হচ্ছে তোমার ভ্যালোসিটি। ভ্যালোসিটির প্রথম শব্দ কি? বি। তাহলে আমরা ভরকে আমরা ফিজিক্সের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে ভরকে আমরা আইডেন্টিফাই করব এম দ্বারা, ব্যাগকে আইডেন্টিফাই করব আমরা ভি দ্বারা। তার মানে ভরবেগ ইজ ইকুয়াল টু এম বি। ভরবেগ ইজ ইকুয়াল টু কি? ভরবেগ ইজ ইকুয়াল টু এম বি, ঠিক আছে? এখানে কৌণিক ভরবেগ যে বললাম, কৌণিক ভরবেগের জন্য এখানে একটা ব্যাসার্ধ যুক্ত হবে। এই যে বললাম ফারজান একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এখানে তুমি যদি এখানে বৃত্তাকার একটা কেন্দ্র নাও, কেন্দ্রের সাথে যদি ফারজানের একটা তুমি এখানে দূরত্ব আঁকো, যেটা পাবে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। এটার নাম কি? এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আর ধরলে আলটিমেটলি এমবিআর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এটার নাম কি? এটার নাম হচ্ছে কৌণিক ভরবেগ। অনেক কিছুই বিস্তারিত আমি বলে ফেলছি, বাট আমি জানি না এটা তোমরা বুঝছো কিনা, বোঝার আসলে খুব একটা দরকারও নয়, না বোঝার কথা, ঠিক আছে? কৌণিক ভরবেগ, ঠিক আছে? কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এমবিআর, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এমবিআর। এখন এর পরের বিষয়টা আসলে বুঝতে পারবা, h/2π মানে কি। দেখো, এইচ শব্দটার সাথে তোমরা আজকের প্রথম পরিচিত হবা। এইচ মানে কি? দেখো, এই যে এইচ হচ্ছে
প্লাঙ্ক ধ্রুবক। এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয় হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এবং এইচ এর একটা নির্দিষ্ট মান আছে। এইচ এর নির্দিষ্ট মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ডও মনে রাখতে পারো, আমরা এইচএসসিতে এটা জুল সেকেন্ডও বলে থাকি, অসুবিধা নেই, তোমার যেটা মন চায় মনে রাখতে পারো। বা এটা হচ্ছে মিটার স্কোয়ার, এটার নাম কি মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালু কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এইচ এর পরিচয়। টু তো জানো, টু মানে হচ্ছে সংখ্যা টু। আর পাই মানে কি? পাই মানে আমরা ছোটোকাল থেকেই পড়ে আসছি, পাই মানে হলো 3.1416, 3.1416, তাই না? পাই মানে আমরা জানি। খেয়াল করো তো, এই যে আমাদের এখানে এন, এন মানে হচ্ছে যে কত নাম্বার কক্ষপথে আছে সেটা। যদি বলি এক নাম্বার কক্ষপথ, প্রথম কক্ষপথ, তাহলে এন এর মান 1। যদি বলি দ্বিতীয় নাম্বার কক্ষপথ, এন এর মান 2। যদি বলি তৃতীয় নাম্বার কক্ষপথ, এন এর মান 3। যদি বলি চতুর্থ নাম্বার কক্ষপথ, এন এর মান 4। তাহলে যত নাম্বার কক্ষপথ এন এর মান হচ্ছে ঠিক তত, যত নাম্বার কক্ষপথ এন এর মান হচ্ছে ঠিক তত। তাহলে এখানে দেখো আলটিমেটলি এম বি আর ইজিক্যাল টু এন এইচ বাই টু, এটা তো বুঝছি। এম এর এম হলো ভর, বি হচ্ছে তোমার ব্যাগ, আর হচ্ছে তোমার কোণে তোমার আমি এই যে এসটা বুঝি নাই স্যার। এইচটা না বোঝার কিছু নাই, হ্যাঁ। এইচ মানে হলো প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফিক্সড মানে, আমরা পাই পড়ছি না, এটা এটা মানে কি পাই, পাই মানে হলো 3.1416, ঠিক আছে। সেমভাবে আমরা আজকে নতুন একটা ধ্রুবক পড়লাম, এটা হচ্ছে এইচ। এইচ যেখানেই পাবা, এইচএসসি, এইচএসসি অবধি আমরা এইচ ফিজিক্সে যেখানে ইউজ করব, দেখবা যে এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে ধ্রুবক। একটা ধ্রুবক মানে কি? এটা তুমি চেঞ্জ করতে পারবে না, এটা সবসময় ধ্রুবক। আমি যদি তোমাকে একটা নতুন ধ্রুবকের নাম বলি, মহসিন ইজ ইকুয়াল টু 4, বা মহসিন ইজ ইকুয়াল টু 4, দিস ইজ ইউর ধ্রুবক। মানে এটাই, তুমি যেখানে মহসিন ইউজ করবে সেখানে তোমাকে 4 লাগাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ধ্রুবক, মানে এটা চেঞ্জ হবে না কখনো, হ্যাঁ, এটা চেঞ্জ হবে না। এটা আমরা ওভাবে ইউজ করি, এইচ এর ভ্যালু সবসময় এটা কনস্ট্যান্ট, এটা আমরা বলি ফিক্সড। তাহলে দেখো, এখন আমি এত বিস্তারিত জায়গায় আলটিমেটলি কি মিন করতেছে? মিন করতেছে হলো এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টু পাই, এনএইচ বাই টু পাই, এনএইচ বাই টু পাই। এখানে এবার একটু লক্ষ্য করো তো, আমি যদি এটা মুছি, এখানে যদি একটু খেয়াল করো, দেখো এমবিআরকে তুমি রাখো, এই যে এন আছে না, এনটাকে যদি এই পাশে নিয়ে আসো, একটু এই পাশে করে লিখো, এইচ বাই টু পাই এই পাশে লিখো। এখন এই এইচ বাই টু পাই কিন্তু পুরোপুরি একটা ধ্রুবক সংখ্যা, কারণ এখানে এইচ নিজেও একটা ধ্রুবক, পাই নিজেও একটা ধ্রুবক, টু তো আগে থেকেই ধ্রুবক, মানে টু মানে তো টু, এইচ মানে হলো তোমার 6.626 আর পাই মানে হচ্ছে 3.1416, তার মানে পুরোটা একটা ধ্রুবক সংখ্যা, সবগুলো গুণ করে ভাগ করলে পুরোটা একটা ধ্রুবক সংখ্যা। তার মানে এই ধ্রুবক সংখ্যার গুণিতক হচ্ছে, ধ্রুবক সংখ্যার গুণিতকটাই হচ্ছে মূলত এন, এইচ বাই টু পাইয়ের পূর্ণ গুণিতক। এটার মানে হচ্ছে এইচ বাই টু পাইয়ের পূর্ণ গুণিতক। তোমার যদি অসুবিধা হয় তুমি জাস্ট এই সংজ্ঞাটা শিখতে পারো, মানে এই লাইনটা শিখো, এমবিআর ইজ ইকুয়াল টু কি এন এইচ বাই টু পাই। এখানে ইনভেরিয়েবলি আমাদের সিকিউতে ম্যাথ আসতে পারে, ওই জন্য জাস্ট তুমি সূত্রটা শিখো, এমবিআর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, যেখানে এম মানে হচ্ছে ভর, আর বি মানে হচ্ছে তোমার ব্যাগ, আর মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ, এন মানে হচ্ছে তোমার কত নাম্বার কক্ষপথে আছে ইলেকট্রনটা সেটা, এইচ মানে হলো ধ্রুবক 6.626, আর পাই মানে হচ্ছে 3.1416, আর টু মানে তো টু। এই যে এখানে নিচে সুন্দর করে পরিচয়টা দেওয়া আছে, এম, এম মানে কি ইলেকট্রনের ভর। তাহলে এখানে আমি যে বললাম, এখানে তো ফার্জানের ভর দিয়ে বললাম উদাহরণটা, এখানে হচ্ছে ইলেকট্রনের ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে না, এখানে যে বললাম দেখো, এখানে বলতেছি ফার্জান ঘুরতেছে, তাহলে এখানে আলটিমেটলি ঘুরতেছে কে? এখানে ঘুরতেছে ইলেকট্রনটা। তাহলে আমরা ইলেকট্রনের ভরটা কাউন্ট করব, ইলেকট্রনের ভর কত? এই যে 9.11 10⁻31 কেজি। আমরা ওখানে কিসে পড়ছিলাম? গ্রামে পড়ছিলাম। ওখানে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম ছিল। এটা তুমি গ্রাম থেকে যখন একক কেজিতে নিবা, এটা 31 হয়ে যাবে, ঠিক আছে। এটা কত হবে? 31 হবে। এরপর আর হচ্ছে কি, যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ, বি হচ্ছে হলো ব্যাগ, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এন মানে হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো আলটিমেটলি আমরা যদি শেষ করি, দেখো এখানে যে শক্তি স্তরের এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর উচ্চ শক্তি স্তর হিসেবে পরিচিত, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিচ্ছু পড়ি নাই, জাস্ট দুটা পয়েন্ট পড়ছি। একটা হচ্ছে ভর পরমাণু বলছে যে
কক্ষপথের ধারণা দিছে সে আমাদেরকে, কক্ষপথের ধারণা যে কতগুলো ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরে, ওগুলাকে আমরা বিভিন্ন শক্তি স্তর নামে ডাকবো, প্রধান শক্তি স্তর, সেল বা অরবিট, এবং এগুলাকে n is equal to 1 2 3 4 বিভিন্ন নামে তুমি ডাকতে পারবা। মানে n is equal to 1 হলে প্রধান শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর। তাছাড়াও কে এল এম এন দিয়েও রাখতে পারবা। কে মানে প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে তৃতীয় শক্তি স্তর, এন মানে চতুর্থ শক্তি স্তর। ঠিক আছে, এভাবে আমরা বুঝি। এরপরে আমাদের বোর পরমাণু মডেলে যে ইলেকট্রন কৌণিক ভরবেগ, মানে তোমার যদি একটা ইলেকট্রন যদি এভাবে, তোমার একটা ইলেকট্রন যদি এভাবে ঘুরতে থাকে কৌণিক বেগে বা তোমার বৃত্তাকার পথে, তাহলে একটা তার কৌণিক ভরবেগ থাকবে। তার কৌণিক ভরবেগের মানটা, তার কৌণিক ভরবেগের মানটা কত হবে, এই যে তার সিস্টেমেটিক্যালি তার কৌণিক ভরবেগের মানটা হবে এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এমবিআর ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগের মানটা হবে এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, যেখানে এম বি আর এন এইচ 2 পাই এর পরিচয়টা আমরা জানলাম। এতটুকু কি সবাই বুঝছো? কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তোমার মাঝখানে এখানে 3টা বৃত্ত দেখতে পাচ্ছি, 3টা বৃত্তের মধ্যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়াস। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন প্লাস নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন। ওকে, আশা করি বুঝে গেছে। এবং এই যে এটা একটা কক্ষপথ, এই যে এখানে একটা প্রথম কক্ষপথ দেখতে পাচ্ছ, এই যে প্রথম বৃত্তটার যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। এই প্রথম কক্ষপথকে আমরা বলতেছি n is equal to 1। এরপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ n is equal to 2। এরপরে হচ্ছে তৃতীয় কক্ষপথ n is equal to 3। বুঝে গেছে এতটুকু? এতটুকু বুঝছো? দেন তাহলে মাঝখানে নিউক্লিয়াস, এটা হচ্ছে n is equal to 1, এটা হচ্ছে n is equal to 2, এটা হচ্ছে n is equal to 3। খুব ভালো মতো করে খেয়াল করবা। এখানে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন থাকে। এখানে ইলেকট্রন আছে, তোমার এই কক্ষপথে ইলেকট্রন আছে, এই কক্ষপথে ইলেকট্রন আছে, বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন থাকবে। ঠিক আছে, ইলেকট্রনগুলো থাকবে। এখন আমরা যখন এখানে সামহাউ, আমি যদি আরেকটু ডিপলি তোমাদেরকে বোঝায় দিই, যেটা তোমাদের বইয়ে আলোচনা করে নাই, আসলে মানে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলি যে আমাদের ক্লাসের ধরনগুলো কি, তোমরা জাস্ট মানে একদম হচ্ছে জাস্ট নিচের স্তর থেকে পড়তেছে। মানে হলো তোমাদের যেটা আমরা সায়েন্স বলি, সায়েন্সের তোমরা একদম বেসিক অংশটা নিয়ে আগে পড়তেছো। এখন আমরা তো আগে এইভাবে একবার শেষ করে যাব। হ্যাঁ, এই বেসিক অংশ শেষ করতে গিয়ে মোটামুটি তোমার 40%-এর মতো ক্লিয়ার হবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, অর্ধবার্ষিক পরীক্ষার আগে আগে দেখবে যে আমরা দ্বিতীয়বার আরেকবার রিভিশন দিচ্ছি। ওই রিভিশনে তোমাদের মোটামুটি যে 70%-ই ক্লিয়ার হবে। ওই দ্বিতীয় ধাপের যে লেকচারগুলো আমাদের হবে, ওই লেকচারে মোটামুটি আমরা অনেক অ্যাডভান্সড পড়বো। কারণ এখন যে জায়গায় তোমরা নিউক্লিয়াস জানো না, ওই জায়গায় আমি যদি বলি তোমাদেরকে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, প্রোটন নিউট্রনের মধ্যে সবল নিউক্লিয় বল থাকে, সবল নিউক্লিয় বল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল, ইলেকট্রনের মধ্যে আমরা দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল জন্য বিটা রশ্মি নিঃসৃত হয়, এতগুলো বললে তো তোমাদের মাথায় এমনিই ঘুরাই যাবে। সো আপাতত যতটুকু বলার ঠিক ততটুকু আমি বলতেছি, এবং ততটুকু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা যখন আস্তে আস্তে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, তখন আমরা 70% তোমার নলেজ ডেপথ হয় এমন করে শেষ করব। যখন তোমার এসএসসির আগ পর্যন্ত হবে, তখন মোটামুটি আমাদের চেষ্টা থাকবে 99% নলেজই তোমাদের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য। ওই সময় তুমি মোটামুটি অনেকটা ম্যাচিউরড হয়ে যাবা, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবা। তখন মোটামুটি যে কোনো কনসেপ্ট তোমাকে যদি আমি বোঝাতে চাই, আমার জন্য সহজ হবে, তুমি নিজেও বুঝতে পারবে খুব সহজে। সো এটা বলতেছি এই জন্য, আমি তারপরে একটু এক্সপ্লেন করি। এই জায়গাটাতে দেখো বিভিন্ন কক্ষপথ আছে না, N1 N2 N3। দেখো N1 N2 N3 এই বিভিন্ন কক্ষপথের জন্য বিভিন্ন শক্তির পরিমাণ থাকে। এগুলোর নাম কি বলতেছো? এগুলোর নাম, অপর নাম হচ্ছে শক্তি স্তর। তার মানে এই শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তির লেভেল থাকে। এই শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তির লেভেল থাকে, একটা নির্দিষ্ট শক্তির লেভেল থাকে। এই নির্দিষ্ট শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তির লেভেল থাকে। এখন এই যে মনে করো যে আমি আন্দাজে ধরলাম প্রথম শক্তি স্তরের পরিমাণ হলো মনে করো যে 50 জুল। মানে কোনো একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে তখনই অবস্থান করবে যখন তার মাঝে শক্তির পরিমাণ 50 জুল থাকবে।
ঠিক আছে? কোনো ইলেকট্রনের মধ্যে যদি কারণ প্রথম শক্তি স্তরের জন্য শক্তির লেভেল কত 50 জুল, কোনো ইলেকট্রনের 50 জুল শক্তি হলেই সে প্রথম শক্তি স্তরে অবস্থান করবে। এখন ধরো যে দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পরিমাণ হচ্ছে 100 জুল, তৃতীয় শক্তি স্তরের শক্তির পরিমাণ হচ্ছে 150 জুল, এবং কোনো ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে তখনই অবস্থান করবে যখন তার মাঝে শক্তির পরিমাণটা 100 জুল হবে। কোনো ইলেকট্রন তৃতীয় কক্ষপথের শক্তি স্তরে তখনই অবস্থান করবে যখন তার মাঝে শক্তির পরিমাণটা 150 জুল হবে। এতটুকু আশা করি বোঝা গেছে। আমি কিচ্ছু বলি নাই, তিনটা শক্তি স্তর আঁকছি, তিনটা শক্তি স্তরের জন্য তিনটা শক্তির লেভেল আঁকছি, যে এটা হচ্ছে 50 জুল, এটা হচ্ছে 100 জুল, এটা হচ্ছে 150 জুল, আন্দাজে এগুলো ভিন্ন হতে পারে। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, মনে করো কোনো একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর আছে, এটা দ্বিতীয় শক্তি স্তর আছে, হ্যাঁ, কোনো একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর আছে। দ্বিতীয় শক্তি স্তরে সে যদি থাকে, বুঝো এই যদি দ্বিতীয় শক্তি স্তর আছে মানে তার মাঝে কত জুল শক্তি আছে? 100 জুল শক্তি আছে। আমরা দ্বিতীয় শক্তি স্তরের শক্তির লেভেল কত বলেছি? 100 জুল। কোনো ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে সে 50 জুল শক্তি নিচ থেকে বের করে দেয়, এটাকে আমরা বলি বিকিরণ। 50 জুল শক্তি সে যদি বিকিরণ, মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছি সে ছেড়ে দিচ্ছে। একটা ইলেকট্রনের এই জায়গায় আছে মানে তার মাঝে 100 জুল শক্তি নিশ্চয়ই আছে, সেজন্য সে দ্বিতীয় শক্তি স্তর আছে। আচ্ছা, সে যদি 50 জুল শক্তি বের করে দেয় বা সে বিকিরণ করে দেয়, তার মাঝে বাকি শক্তি কত? 50 জুল। বাকি 50 জুল শক্তি দিয়ে সে দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারবে? নিশ্চয়ই না, সে প্রথম শক্তি স্তরে চলে যাবে, প্রথম শক্তি স্তরে চলে যাবে। এখন এতটুকু আশা করি বুঝছো। আমি আবার রিপিট করি, কোনো একটা ইলেকট্রনের মধ্যে 100 জুল শক্তি আছে, সে দ্বিতীয় শক্তি স্তরে আছে। সে যদি কোনো কারণে 50 জুল শক্তি তোমার বের করে দেয়, বিকিরণ করে, তাহলে সে আর দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারবে না। দ্বিতীয় শক্তি স্তরে থাকার জন্য যে ক্ষমতা, যে শক্তি দরকার হয় সে তার হারিয়ে ফেলেছে। বাকি 50 জুল শক্তি দিয়ে সে প্রথম শক্তি স্তরে থাকতে পারবে। তার মানে সে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে চলে আসবে। আশা করি বুঝছো। এখন আসো উল্টা হইল আবার। মনে করো যে এক্ষেত্রে সে শক্তি হারালেও না, বাট বাইরে থেকে কোনোভাবে সে 50 জুল শক্তি লাভ করলো, কোনোভাবে আর কি লাভ করলো। তাহলে ঘটনা কী হবে দেখো, এখানে ইলেকট্রনটা ছিল, সে আগে ছিল, এখন ছিল তার মাঝে শক্তি 100 জুল, বাট বলতেছি সে কোনো কারণে 50 জুল শক্তি লাভ করছে বাইরে থেকে। এ লাভ করা মানে আমরা বলতেছি শোষণ করা। লাভ করা মানে কি করা? শোষণ করা। সে বাইরে থেকে কোনো কারণে কোনোভাবে ইলেকট্রন 50 জুল শক্তি লাভ করছে, তার মানে তার এখন শক্তি হয়ে যাবে 150 জুল। এই 150 জুল শক্তি দিয়ে সে আর এখানে থাকবে, সে তো এখন তৃতীয় শক্তি স্তরে যাওয়ার জন্য যে শক্তিটা দরকার সেটা পেয়ে গেছে। তার মানে সে এখানে আর থাকবে না, সে এইখানে চলে আসবে। তার মানে সে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে চলে যাবে, সে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। আলটিমেটলি খেয়াল করো, এটা হচ্ছে শক্তির শোষণ, এটা হচ্ছে শক্তির বিকিরণ। আমি বিকি দিয়ে বলতেছি। তাহলে যখন কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে, সে উপরের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। যখন কোনো ইলেকট্রন শক্তি শোষণ করে, তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। আশা করি আমি বুঝাইতে পারছি। লেকচারটা দুইবার করবে তাহলে খুব সহজ হবে। খেয়াল করো, আবার বলি যে একটা ইলেকট্রন মনে করো যে এখানে আছে, সে শক্তি বিকিরণ করলো। বিকিরণ করা মানে নিচের শক্তি স্তরে চলে যাওয়া, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে যাওয়া। আমি যদি সামারি করি, দেখো, যদি সামারি করে দেই যে শক্তি বিকিরণ মানে কি, শক্তি বিকিরণ মানে হলো উপরের শক্তি স্তর থেকে, উপর থেকে নিচে বলতেছি আমি, উপর থেকে নিচে, উপর থেকে নিচে যাওয়া, উপর থেকে নিচে যাওয়া মানে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যাওয়া, শক্তি বিকিরণ। আর যদি উল্টাটা হয়, এই যে সে যদি নিচে এই 2 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তরে আসে, মানে নিচ থেকে উপরে আসে, তাহলে এটা হবে শক্তি শোষণ, শক্তি শোষণ। এবং এটাকে বলবো আমরা, এক্ষেত্রে বলবো নিচ থেকে উপরে যাওয়া, নিচ থেকে উপরে যাওয়া। এই কথাটা তুমি যদি বুঝতে পারো না, তুমি মিনিমাম 1 বছর আগাই গেছো। এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, অন্যান্য স্টুডেন্টের সাথে মিনিমাম 1 বছর তুমি আগায় যাবা। কারণ এটা এইচএসসি তো আমাকে মানে ওদেরকে বুঝাইতে হয়, বাট দেখা যায় যেটা পড়ে আসে নাই। ইভেন কয়েকজন স্টুডেন্টকে ধরলাম, তারা হচ্ছে এইচএসসির তোমার সামনে 26 সালে তারা এইচএসসি ফাইনাল দেবে, তাদেরকেও এটা মানে এটা তারা ভালো মতো করে বুঝে না। এখানে আরও কনসেপ্ট আছে, আমরা আরও ভিতরে যাব। এখানে দেখব যে ইলেকট্রন যখন বিকিরণ করে, এই বিকিরণের জন্য আসলে ইলেকট্রন আসক্তি, দেন তোমার আয়নীকরণ শক্তি, এগুলোর সাথে আমরা আস্তে আস্তে রিলেট করবো আমরা পরবর্তী অধ্যায়ে গেলে। জাস্ট আপাতত এতটুকু জানো যে
ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, দেখো এই যে উপরের শক্তি স্তর, এটা যদি 2 নম্বর শক্তি, এটা 1 নম্বর শক্তি, তার মানে উপর থেকে নিচে যাচ্ছে না, উপর থেকে নিচে যাওয়া মানে শক্তি বিকিরণ করা, আর নিচ থেকে উপরে ওঠা মানে শক্তি শোষণ করা। এখন তুমি যদি একটা নেমোনিক দিয়ে মনে রাখতে চাও, মনে করো যে আহ, শক্তি শোষণ। আচ্ছা, শোষণ মানে কি বোঝায়? মনে করো যে একটা মানুষ গরিব আছে, আহ, সে মনে করো যে আহ, চারিপাশে টাকা পয়সা, তোমার একদম তোমার মানুষকে শোষণ করা শুরু করলো, সে মানুষকে ন্যায্য অধিকার দেয় না। আলটিমেটলি সে মানুষের যে ইনসাফ প্রতিষ্ঠা সেটা সে করতেছে না, মানে মানুষকে শোষণ করতেছে এক কথায়। শোষণ করলে সে কি হবে? মানে গরিব থেকে সে বড়লোক হবে, তাই না? তার মানে সে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে কোথায় যাবে? উপরে। এই যে গরিব থেকে বড় হওয়া, আমি জাস্ট তোমাকে এভাবে জাস্ট বুঝাই দিচ্ছি যে নিমুনিক দ্বারা গরিব থেকে বড়, বড় লোক, বড় হওয়া। তাহলে দেখো শক্তি শোষণ, শক্তি শোষণ মানে এটা এটা বোঝায়। শক্তি শোষণ মানে এটা যে নিচ থেকে বড় হয়, একজন মানুষ খুবই গরিব, সে চারপাশের মানুষকে খুবই শোষণ করা শুরু করছে, সে এখন আস্তে আস্তে উপরে উঠতেছে। তাহলে গরিব থেকে বড় হওয়া। বা এটা যদি বুঝো, শক্তি বিকিরণ। মনে করো যে একজন মানুষের প্রচুর টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা তার কাছে। এখন আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের যা সম্পদ তার 2.5% কি দাও? জাকাত দাও। তাহলে এখন সে কি দিবে? জাকাত দিবে। বা আমি এটার সাথে মিলাবো না, মানে জাকাতের সাথে মিলালে বিষয়টা ইসলামী দৃষ্টিতে মানে ইয়ে হবে, কারণ আমরা জানি জাকাত হলে সম্পদের বরকত হয় বরঞ্চ। বাট আমি তোমাদেরকে এটা মনে রাখার জন্য স্পেসিফিক্যালি বলতেছি। বাট এভাবে মনে রাখো যে মনে করো একজন মানুষ খুবই পয়সাওয়ালা, ওই ক্ষেত্রে সে যদি তার পয়সাটা বিলি করে দেয়, মানে বিকিরণ, সে যদি সেগুলা বিলিয়ে দেয়, তার মানে সে আস্তে আস্তে তার পয়সা কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। আমরা যদি আপাত দৃষ্টিতে মনে করি যে একজন মানুষের অনেক বেশি টাকা, সে যদি আস্তে আস্তে টাকাগুলো দিয়ে দেয়, তাহলে তার টাকা পয়সা কমবে না? তাহলে এটা হচ্ছে তোমার এই যে তোমার বড় থেকে আস্তে আস্তে গরিব হওয়া, কিংবা তোমার এই যে উপর থেকে নিচে আসা, উপর থেকে আস্তে আস্তে নিচে আসা। বিষয়টা এমন যে শক্তি বিকিরণ মানে কি, তুই বড় থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছ, উপর থেকে নিচের দিকে যাচ্ছ, মানে বড় থেকে ধনী থেকে আস্তে আস্তে গরিবের মধ্যে যাচ্ছ। বিষয়টা এমন। শক্তি শোষণ, শক্তি শোষণ মানে তুমি চারপাশের মানুষকে শোষণ করতেছো, তার মানে তুমি নিচ থেকে উপরে উঠতেছো আস্তে আস্তে, গরিব থেকে বড় হচ্ছ। এভাবে করে মনে রাখতে পারো। এটা আসলে তোমরা যদি মনে রাখ, মানে প্রথম দিকে তো ওই জন্য আমি নেমোনিকগুলো বলতেছি, আস্তে আস্তে তোমাদের আসলে নেমোনিক ছাড়াই খুব সহজে মনে রাখতে পারবা। তাহলে দেখো আলটিমেটলি আমাদের সামারি কি? সামারি হচ্ছে জাস্ট আমি যদি 2টা লাইন সামারি বলবো, 2টা লাইন সামারি যদি মনে রাখতে পারো তাহলে তোমার শেষ। এতক্ষণ যা বলছি সেগুলো না বুঝলেও আর কোনো অসুবিধা হবে না। দেখো, যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তখন সে শক্তি শোষণ করে। যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তখন সে শক্তি শোষণ করে। যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর, বা যদি এখান থেকে চিন্তা করো, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন সে শক্তি বিকিরণ করে, তখন সে শক্তি বিকিরণ করে। এতটুকু জানলেই হয়ে যাবে। এখন আমাদের বইয়ে ফিরে যায়। দেখো, কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। খেয়াল করো, খুব স্বাভাবিক বিষয় যে একটা ইলেকট্রন সে উঠানামা করতেছে না, প্রথম শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তর, নিম্ন শক্তি উপর শক্তি যাচ্ছে না, যে সে জাস্ট একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাঘুরি করতেছে, এই কক্ষপথে সে ঘোরাফেরা করতেছে, তাহলে তার মাঝে শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই ঘটবে না। তবে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, মানে নিম্ন থেকে কোথায় যাবে? উচ্চে, শক্তি তখন শোষণ করবে। আমরা জানি শক্তি নির্দিষ্ট লেভেলে পূর্ণ হওয়ার জন্য শক্তিটা শোষণ করে। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, যখন উচ্চ থেকে নামবে তখন শক্তি বিকিরণ করবে, তখন সেই শক্তি বিকিরণ করবে। এখন আমি যদি আরো একটু ডিপলি যাই, এই যেখানে বারবার বলতেছি শক্তি শক্তি শক্তি, এই শক্তির পরিমাপ আছে। আমরা তরঙ্গ অধ্যায় তো তোমাদের প্রায় এটা আজ 1 বছর পরে পড়বা তোমরা। তোমার এটা হাফ ইয়ারলিতে পাবে না, বা ইয়ারলিতে থাকলে থাকতেও পারে, বার্ষিক পরীক্ষা থাকলে থাকতেও পারে অধ্যায়টা। ওখানে আমরা দেখব যে এই শক্তির পরিমাণ থেকে আমরা কিভাবে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য খেয়াল করো, খুব সহজভাবে বোঝো। এই জায়গায় তোমার শক্তি কি হচ্ছে, এই যে এটা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি নেমে যাচ্ছে না, শক্তি নির্গত হচ্ছে। এই যে নির্গত হওয়া শক্তিটা, এই নির্গত হওয়া শক্তিটা আলটিমেটলি কি? এই নির্গত হওয়া শক্তিটা তুমি বাইরে থেকে কিন্তু, মানে আমাদের এটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি
করবে এটা, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, কম্পাঙ্কের সৃষ্টি করে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে, এবং এর পরিমাণটা ডিরেক্ট সূত্র দিয়ে মনে রাখতে পারবা। এইচ ভি, বা এটাকে এইচ নিউ বলতে পারবে। এটার নাম কি জানো? এটা হচ্ছে বি এর মতো দেখাচ্ছে, বাট এটাকে যদি তুমি এভাবে দেখো, এটা হচ্ছে নিউ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে নিউ। নিউ, এটাকে কি বলা হয়? নিউ। নিউ, এটাকে কি বলা হয়? নিউ। এইচ নিউ, আমরা গ্রিক শব্দ পড়তেছি এগুলা। আলফা, বিটা, গামা, তারপর হচ্ছে ডেল্টা, এরপর অ্যাপসাইলন, সিগমা, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যাপসাইলন, এরপরে তোমার সিগমা, এরপর হচ্ছে তোমার আরও অনেকগুলো আমরা পাই। এরপর আমরা অনেক কিছু গ্রিক শব্দ পড়বো, ফিজিক্সে, কেমিস্ট্রিতে আমরা সায়েন্স পড়তে গিয়ে গ্রিক শব্দগুলো পড়ি। এটা জেনে নাও, এটা হচ্ছে নিউ। এই বি এর মতো দেখতে, এটা হচ্ছে নিউ, বাট তোমার যদি পড়তে অসুবিধা তুমি বিও পড়তে পারো, অসুবিধা নেই। আর এই যে এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে ল্যামডা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ল্যামডা। এই চিহ্নটা কি বলা হয়? এরকম দিয়ে এরকম, বা এরকম দিয়ে এরকম দিতে পারো। এটাকে বলা হচ্ছে ল্যামডা। আবার বলি, এটাকে বলা হচ্ছে কি? ল্যামডা। এটাকে বলা হচ্ছে কি? ল্যামডা। এটাকে ল্যামডা বলা হয়, এটাকে বলা হয় ল্যামডা। এটাকে বলা হচ্ছে ল্যামডা। খাতায় লিখে নিতে পারো বা নোট করতে পারো। এটা হচ্ছে নিউ, এটাকে বলা হচ্ছে নিউ। তাহলে আলটিমেটলি সূত্রটা কী হবে দেখো, আমাদের যেখানে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষিত বা বিকিরিত হচ্ছে। শোষিত কখন হয়? যখন উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যায় তখন শোষিত, যখন উপর থেকে নিচে আসে তখন বিকিরিত। এই শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্কের পরিমাণটা হচ্ছে এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, যেখানে এইচ হলো তোমার প্লাঙ্কের ধ্রুবক, আমরা পড়ে আসছি। বি হলো আলোর ব্যাগ, আমাদের যে কম্পাঙ্ক। নিউ, নিউ মানে হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক, পরীক্ষায় দেওয়া থাকবে এগুলোর ভ্যালু, মাথা কামাতে হবে না। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সি হচ্ছে তোমার আলোর ব্যাগ। যা সূত্রগুলো খুব সুন্দরভাবে কয়েকবার পরে মাথায় ঢুকায় ফেলো, পরিচয়গুলো মাথায় ঢুকাও। এরপরের কাজটা আমার, আমি তোমাকে কিভাবে এই সূত্র দিয়ে ম্যাথ করাবো এটার দায়িত্ব আমার। তোমার কাজ আমি পড়িয়ে দিছি একবার, তুমি সুন্দরভাবে পড়বা, মুখস্থ করবা, ঠিক আছে? এই সূত্রগুলো তোমাকে অ্যাটলিস্ট জানতে হবে যে এটা নিউ, এটা এইচ, এটা সি, এটা ল্যামডা। এইচ ভিজিকুয়াল টু এস সি বাই ল্যামডা, এটা সুন্দরভাবে জানতে হবে। ওকে, কি হলো? আচ্ছা, এসি বাই ল্যামডা গেল, তাই না? হচ্ছে ইলেকট্রন উচ্চ শক্তি আছে নিম্ন শক্তি আছে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে পাস করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এটা যদি তুমি প্রিজমের মধ্যে দেখা পাঠাও, তাহলে এখানে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। পারমাণবিক বর্ণালীতে বিস্তারিত পড়াশোনা, এটা আমাদের এসএসসিতে নেই, এইচএসসির পড়াশোনা। ওকে, আচ্ছা। তো অ্যাটমিক স্পেকট্রা সৃষ্টি হবে। বোর পরমাণু মডেলের সাফল্যটা কি আসলে? তাহলে দেখো, বোর পরমাণু মডেলের সাফল্য হচ্ছে বোর পরমাণু মডেল সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলোর মধ্যে ঘুরছে। তাহলে এই যে এই তুলনাটাকে উনি রাখেন না, এবং আলটিমেটলি কি, এই যে আকার আকৃতির ধারণা দিয়েছেন, আকার সম্পর্কে কোনো যেহেতু কথা বলে নাই রাদারফোর্ড সাহেব, বোর পরমাণু মডেল বলেছে আকারগুলো কেমন বৃত্তাকার। আসলে এটাও ভুল ছিল, বৃত্তাকারও না। এটা এক্স্যাক্টলি আমরা কোয়ান্টাম বলবিদ্যা মডেলে পড়বো, এটা হচ্ছে উপবৃত্তাকার। আসলে কক্ষপথটা কেমন? উপবৃত্তাকার। বাট বোর সাহেব তো অ্যাটলিস্ট কিছু একটা বলছে যে আকার সম্পর্কে এটা বৃত্তাকার, অ্যাটলিস্ট বলছে, বাট আদারফোর্ড সেটা বলে নাই। তাহলে এটা একটা ওনার সাফল্য। এরপরে বোর পরমাণু মডেলে আমরা দেখছি যে তোমার শক্তি শোষণ করলে, বিকিরণ করলে কি হবে না হবে এটা কিচ্ছু বলা হয় নাই। বাট আমাদের বোর পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলে এগুলো কিচ্ছু বলা নাই। বাট বোর পরমাণু মডেলে তো আমাদেরকে এটা বিস্তারিত বলছে যে পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, আমরা পড়লাম। এরপর রাদারফোর্ড পরমাণু মডেলে অনুসারে কোনো মূলে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা এটা নেক্সট দিন বিস্তারিত আলোচনা করবো যে বর্ণালী, এই যে এখানে বলতেছো না বর্ণালী, এখানে যে তোমার আলোক শক্তি শোষণ বা বিকিরণ হয়, এখান থেকে বর্ণালী সৃষ্টি হবে। এখানে একক পরমাণু বিশিষ্ট হাইড্রোজেন আমাদের রাদারফোর্ড তো বর্ণালীর কোনো ব্যাখ্যাই দেন নাই, বাট আমাদের বোর পরমাণু সাহেব বর্ণালীর যথেষ্ট ব্যাখ্যা দিয়েছেন। এতটুকু পর্যন্ত খুব ভালো মতো করে পড়বে।